আচ্ছা, ওয়েলকাম প্রত্যেকে। সবাই শুনতে পাচ্ছ আমার কথা ঠিকঠাক? সুদীপ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একটু হ্যাঁ, বলবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আ- স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা শুরু করছি আজকের ক্লাসটা। মোটামুটি জয়েন হয়ে গেছে সবাই। ক্যারিয়ার জন্য। হুম। আচ্ছা, বেশ। তো দেখো, আশা করি স্ক্রিনটাও দেখা যাচ্ছে। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ফ্রয়েডিয়ান থিওরি। ওকে, তো মন দিয়ে একটু শুনবে। আজকের বেশ ইন্টারেস্টিং একটা টপিক আমরা আলোচনা করব। তো সেটা ফ্রয়েডের যে তত্ত্ব, ফ্রয়েডের যে থিওরি রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব। এই যে এই লোকটি, তার নাম হচ্ছে ফ্রয়েড। তো তিনি তার যে টোটাল থিওরি রয়েছে সেই থিওরির মধ্যে কি করেছিলেন, তিনি তার তত্ত্বের মধ্যে মানুষের মন এবং মানসিক ক্ষমতার উপর শ্রেণী বিভাগ করলেন। ঠিক আছে, তিনি কি করলেন, মানুষের মনকে কয়েকটি শ্রেণীতে ভাগ করলেন। কয়টা শ্রেণীতে? তিনটে শ্রেণীতে তিনি মানুষের মনকে ভাগ করলেন এবং সেই মনের বিশেষ কিছু মানসিক ক্ষমতা রয়েছে সেটাকে তিনি বললেন। সেগুলো কি কি ছিল না, তিনি বললেন যে মনের একটা অংশ, মন একটা সমগ্র অংশ যার তিনটে অংশ রয়েছে। তার অংশগুলো হচ্ছে, প্রথমত তিনি বললেন সচেতন মন। ঠিক আছে, সচেতন মন কোনটা? সচেতন মন হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে যে সমস্ত আহ, মানে মনের যে অংশটা আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে সচেতন মনের সচেতন অংশ। তারপরে বললেন তিনি অর্ধচেতন মন, সাবকনশাস মাইন্ড। সাবকনশাস মাইন্ড কোনটা না, কিছু কিছু এমন জিনিস থাকে যেগুলো আমাদের তৎক্ষণাৎ মনে পড়ে না, কিন্তু আমরা যদি চেষ্টা করি মনে করার, তাহলে সেই জিনিসটা আমাদের মনের মধ্যে আসে। সেটাকে তিনি সাবকনশাস মাইন্ডের অন্তর্গত করলেন। মানে ধরো, কোনো একটা কিছু তোমার ঠিক এই মুহূর্তে এক্ষুনি কিছু একটা জিনিস মনে পড়ছে না। আমি ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে সেন্সরি মোটর স্টেজে পিঁয়াজে কোন কোন বৈশিষ্ট্যের কথা শিশুর মধ্যে উল্লেখ করেছিল, তোমার এক্ষুনি হঠাৎ করে মনে পড়ছে না। কিন্তু যখন তুমি 5 মিনিট 10 মিনিট একটু পুরনো পড়াগুলো মাথার মধ্যে ভাবনা চিন্তা করলে, একটু মনে করলে, মনে করার চেষ্টা করলে, তখন তোমার মনে পড়ে গেল যে সেন্সরি মোটর স্টেজে শিশু আত্মকেন্দ্রিক থাকে, তার বাস্তববোধ থাকে না, এই জিনিসগুলো বৈশিষ্ট্য বলেছিল, সেটা তোমার মনে পড়ে গেল। তো এই যে থিওরিটা এখানে বলা হচ্ছে যে অর্ধচেতন বা সাবকনশাস মাইন্ডের অন্তর্গত সেগুলো, যে তত্ত্বগুলো আমাদের মনে তৎক্ষণাৎ আসে না, কিন্তু আমরা চেষ্টা করলে সেগুলোকে মনে করতে পারি। আর তৃতীয় এবং লাস্ট স্টেজ হচ্ছে আনকনসাস মাইন্ড। তিনি মনকে অচেতন, মনের অচেতন ভাগ, সেখানে তিনি কি বললেন, তিনি বললেন যে অচেতন ভাগে তিনি কি বললেন, অচেতন ভাগে তিনি বললেন যে আমাদের মনের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের মনে কোনোভাবেই আর আসতে পারে না। যেমন ধরো, তোমাকে জিজ্ঞেস করা হলো যে আজ থেকে 2 বছর আগে, এই যে আজকে ধরো 22 তারিখ, তাই তো, আজকে 22শে মে, তো আগের বছর 22শে মে তুমি রাত্রে কী দিয়ে ভাত খেয়েছিলে, সেটা যখন তোমাকে জিজ্ঞেস করা হলো, তুমি হাজার চেষ্টা আচ্ছা, করলেও সেটাকে আমাদের মনে মাঠে। মনে রাখতে পারবে না। ঠিক আছে, যার মাইক্রোফোনটা অন আছে একটু অফ করবে। তো সেটাকে তুমি মনে রাখতে পারবে না। তো এই জিনিসগুলো আমাদের অচেতন মনের অংশ। ঠিক আছে, অচেতন মনের অংশ। তাহলে ফ্রয়েড মনকে কয়টা ভাগে ভাগ করলেন? ফ্রয়েড মনকে তিনটে ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ হচ্ছে সচেতন বা কনসাস মাইন্ড, সচেতন মন। ঠিক আছে, সচেতন মন। আচ্ছা, দ্বিতীয় ভাগ তিনি বললেন কি, দ্বিতীয় ভাগ হচ্ছে অর্ধচেতন, অর্ধচেতন। ঠিক আছে, অর্ধচেতন। এবং অন্তিম লাস্ট যে মনের স্তর, সেটাকে তিনি বললেন অচেতন মন, অচেতন মন। তাহলে কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড আর আনকনসাস মাইন্ড, সচেতন, অর্ধচেতন এবং অচেতন, এই মনকে তিনটে ভাগে ভাগ করলেন এই লোকটি ফ্রয়েড। এবং এই থিওরির ওপরেই তিনি তার এই যে
আমাদের মনোসমীক্ষণ তত্ত্ব সেটা কিন্তু তিনি দিলেন। ঠিক আছে, এই মনোসমীক্ষণ তত্ত্ব তিনি তার এই থিওরির ওপরে দিলেন। আচ্ছা, নেক্সট আমরা দেখব মনের বিশেষ কিছু শক্তির কথাও তিনি বলেছিলেন। দেখো, তো তিনি যে দুটো জিনিস নিয়ে তিনি গবেষণা করেছিলেন তার মধ্যে অন্যতম দুটো কি কি, একটা হচ্ছে লিবিডো, দ্বিতীয়টা হচ্ছে যৌনতা। তো এই দুটো জিনিসকে নিয়ে তিনি তার টোটাল থিওরিটা করেছেন। অর্থাৎ একটা মানুষের যৌন পরিপক্কতা আসার আগে, মানে কৈশোরকালের আগে থেকে বাল্যকাল থেকেই যে এই লিবিডোর বিকাশ তাদের মধ্যে ঘটতে থাকে, এটাই তিনি তার থিওরির মধ্যে কিন্তু প্রমাণ করেছেন। ঠিক আছে, এটাকেই তিনি তার থিওরির মধ্যে প্রমাণ করলেন। এবার আচ্ছা, এবার তারপরে কি হলো দেখো, তিনি বলেছেন যে ফ্রয়েডের মতে মানুষের জীবনে প্রথম মৌলিক চাহিদা হচ্ছে কি না লিবিডো বা যৌনতা, যৌন পরিতৃপ্তি। ঠিক আছে, তার মতে দেহের যে কোনো অঙ্গ বা কার্যাবলী যে শারীরিক সুখানুভূতি দেয় তাই হচ্ছে যৌনতা। যেমন দেখবে একটা শিশু, সে ছোটবেলায় কি করে, আঙুল চুষতে থাকে, তার কারণ কি, সে আঙুল চষার মাধ্যমে তার যে লিবিডো সেটার পরিপূর্ণ বিকাশ ঘটায়। তিনি আরও বলেন যে এই যে লিবিডো বা যৌনতা সেটা কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়, জন্মের পর থেকেই শিশুদের মধ্যেও কিন্তু এই অনুভূতি কাজ করতে থাকে। ঠিক আছে, তো তিনি এই যে বাল্যকালে তিনি কি বললেন যে এই লিবিডো হচ্ছে একটা কাল্পনিক শক্তি যেটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং তার ফলে আমাদের শরীরের বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট হয়ে থাকে। যেমন ধরো শিশুরা আঙুল চুষছে, তার কারণ কি, সেই সময় লিবিডোর অবস্থান থাকে শিশুদের মুখের মধ্যে। এটাকে তিনি ওরাল স্টেজের অন্তর্গত করেছেন। কি স্টেজ? ওরাল স্টেজ। তো এই সময় যখন লিবিডো শিশুদের মুখের মধ্যে অবস্থান করছে, তখন শিশুরা বিভিন্ন ওরাল অ্যাক্টিভিটি করার মাধ্যমে, যেমন ধরো কোনো কিছুকে চিবিয়ে ফেলা, আঙুল চোষা, কোনো খেলনাকে মুখে দেওয়া, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে তাদের লিবিডো পরিতৃপ্তি ঘটায়। ঠিক আছে, এর পরবর্তী ফেজ, একাধিক ফেজ রয়েছে, ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ। ঠিক আছে, তো এগুলো দেখো লিবিডো। ফ্রয়েড শিশুর সহজাত আদিম প্রবৃত্তিগুলোকে এরস বলেছেন। তিনি মনের কয়েকটি সক্ষমতার কথা বলেছেন এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে মনের কয়েকটা সহজাত প্রবৃত্তি রয়েছে। হ্যাঁ, যেমন দুটো শক্তির কথা তিনি এখানে বলেছেন, একটা হচ্ছে এরস, ঠিক আছে, এই যে একটা হচ্ছে এরস আর একটা হচ্ছে থ্যানাটস। তো কি এরস হচ্ছে, দেখো আমাদের প্রত্যেকের মনে দুই প্রকারের শক্তি থাকে, একটা ভালোর দিকে কাজ করে আর একটা খারাপের দিকে কাজ করে। তাই তো, ধরো তুমি কোনো কিছুকে, কোনো ক্রিয়েটিভ জিনিস একটা তৈরি করব সেটাকে ভাবলে, সেটা হচ্ছে তোমার এরসের অন্তর্গত মনের। যেমন তুমি ধরো কোনো একটা কিছু তৈরি করলে, কোনো একটা কার্ড বানালে, কোনো একটা খেলার জিনিস বানালে, কোনো একটা টিএলএম বানালে পড়ানোর জন্য, সেগুলোর সময় তোমার মনের এই যে এরস শক্তি সেটা কাজ করছে। হ্যাঁ, অপরের প্রতি সহানুভূতি, অপরকে সাহায্য করা, মানে ভালো চাওয়া, এই যে গুড গুড ওয়ার্ক, যে সমস্ত গুড অ্যাক্টিভিটিগুলো থাকছে আমাদের, ঠিক আছে, গুড অ্যাক্টিভিটি যেগুলো থাকছে, সেই গুড অ্যাক্টিভিটিগুলো আমাদের এই এরস দ্বারা কন্ট্রোল হচ্ছে। আর বিভিন্ন ধ্বংসাত্মক যে সমস্ত কাজকর্ম থাকছে, যেমন রাগের মাথায় কোনো কিছুকে ভেঙে দেওয়া, কারোর সাথে ঝগড়া করা, কাউকে গালিগালাজ দেওয়া, কারোর সাথে মারপিট করা, এই সমস্ত শক্তিগুলোকে, মনের এই সমস্ত অবস্থাগুলোকে তিনি থ্যানাটসের অন্তর্গত বললেন। এবং তিনি বললেন এই যে থ্যানাটস অর্থ হচ্ছে মারণ শক্তি। হ্যাঁ, ডেথ ইনস্টিং বলা হয় এটাকে। এর মুখ্য কাজ হচ্ছে কোনো কিছুকে ধ্বংস করা, কোনো কাউকে হত্যা করা বা নিজেকে হত্যা করা, আত্মহত্যা করা, এই সমস্ত জিনিসগুলো আমাদের মনের এই থ্যানাটস দ্বারা উৎপাদিত হয়। অর্থাৎ আমরা আমাদের মনের ক্ষেত্রে দুই প্রকারের শক্তি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এরস, একটা হচ্ছে থ্যানাটস। এরসকে বলা হয় আমাদের সৃজনী শক্তি বলা হয় মনের, যেটা দ্বারা আমরা বিভিন্ন কিছু উৎপাদনমূলক কাজ করে থাকি, ক্রিয়েটিভ জিনিসপত্র করে থাকি। আর থ্যানাটসকে বলা হয় মারণ শক্তি বা ডেথ ইনস্টিং, সেটার দ্বারা বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করে থাকি। দেখো, এরস বা প্রাণ শক্তি, এটাকে লিবিডো বলা হয়। এই লিবিডোর লক্ষ্য হলো যৌন তৃপ্তির মাধ্যমে সুখানুভূতি। ঠিক আছে, লিবিডো যদি স্বাভাবিক পথে অগ্রসর হয়, প্রত্যাশিত পথে এর চাহিদা তৃপ্তি ঘটায়, তাহলে জীবনযাত্রা স্বাভাবিকভাবে বজায় থাকবে। আর যদি লিবিডোর পরিতৃপ্তি ঠিকঠাক না হয় যে কোনো মানুষের, তাহলে তখন অস্বাভাবিক আচরণ তার মধ্যে কিন্তু দেখা যায়। ঠিক আছে, অস্বাভাবিক আচরণ দেখা যায়। এই সময়ে শিশুদের মধ্যে নার্সিসিজম লক্ষ্য করি আমরা। নার্সিসিজম কি? নার্সিসিজম হচ্ছে নিজেকে অস্বাভাবিক ভালোবাসা। ঠিক আছে, এইটা হচ্ছে নার্সিসিজম। তো নার্সিসিজম এই সময় শিশুদের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। এইটুকু পর্যন্ত মনে রাখবে। আচ্ছা, পরবর্তী দিকে যদি যায়, তো ফ্রয়েড তার যে থিওরি দিয়েছিলেন, এখান থেকে আমাদের মূল ফ্রয়েডের থিওরিটা শুরু হচ্ছে। ফ্রয়েড তার যে থিওরি দিয়েছিলেন, সেখানে তিনি টোটাল
চারটে স্তরে ভাগ করেছেন শিশুর জীবনকে। কয়টা স্তরে? চারটে স্তরে। একটা হচ্ছে ওরাল স্টেজ, তারপরে হচ্ছে অ্যানাল স্টেজ, তারপর হচ্ছে ফ্যালিক স্টেজ, তারপর হচ্ছে লেটেন্ট পিরিয়ড। তো এই চারটে স্তরে একটা শিশুর জীবনকে ফ্রয়েড ভাগ করলেন। ওরাল স্টেজ, এই সময়তে লিবিডোর অবস্থান কি থাকবে? মুখের মধ্যে। অ্যানাল স্টেজ, এই সময় শিশুদের পায়ুদেশে তার লিবিডো থাকবে। ফ্যালিক স্টেজে সুপ্ত অবস্থায় থাকে, এবং লেটেন্ট পিরিয়ডে প্রসূতিকাল, এই সময়ে পরিপূর্ণ হয় লিবিডো, পরিপূর্ণ হওয়ার মুখে থাকে। দেখো প্রত্যেকটা স্টেজ সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথম যে স্টেজ, তার সময়সীমাগুলো মনে রাখতে হবে। ওরাল স্টেজ, ওরাল স্টেজ কি না, এই সময়ে শিশুদের লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা সেটা থাকে তাদের মুখের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ মৌখিক বিভিন্ন ক্রিয়াকলাপ করার মাধ্যমে তারা এই তৃপ্তি ঘটায়, সমস্ত জিনিসকে মুখে দেয়, যা দেবে একটা খেলনা বলো বা খাবার বলো সেটাকে নিয়েই তারা মুখে চিবোতে শুরু করে। তো এইখানে এই যে মুখের মধ্যে, এখানে লিবিডোর ফিক্সেশন ঘটে, সংবন্ধন ঘটে ওরাল স্টেজের মধ্যে। দেখো এই স্তরটি হলো জন্ম থেকে 1 বছর পর্যন্ত। ফ্রয়েডের তত্ত্ব অনুসারে এই সময় শিশু একবারে প্রথম অবস্থায় যে কোনো জিনিস সেটাকে চুষে তার ইন্দ্রিয়জাত সুখ অনুভব করে। এরপরে কামড়ে বা চিবিয়ে সে সুখ পায়। প্রথম বছরে শিশু মুখে ইন্দ্রিয় সুখ লাভ করে, এবং শিশু খুব কম বা খুব বেশি চোষার সুযোগ পেলে মুখেতেই তার লিবিডোর সংবন্ধন ঘটে। পরবর্তীকালে তার মধ্যে ওরাল বিহেভিয়ার প্রাধান্য পায়। এর ফলে অনেক সময় ধূমপানের প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। মৌখিক পর্যায়ে শিশুর দৈহিক সুখ ছাড়া অন্য কোনো বিষয়ে আসক্ত থাকে না। অর্থাৎ এটা হচ্ছে একদম শৈশবকালে আমরা দেখতে পাচ্ছি, একদম জন্ম থেকে 2 থেকে 4 বছরের মধ্যে এই স্টেজটাকে আমরা দেখতে পাচ্ছি, যেই সময় শিশুদের যে লিবিডোর সংবন্ধন সেটা মুখের মধ্যে ঘটে থাকে। আচ্ছা, এটা হচ্ছে ওরাল স্টেজ। দ্বিতীয় হচ্ছে অ্যানাল স্টেজ। অ্যানাল স্টেজে কি বলা হচ্ছে? এই সময়তে শিশুদের যে লিবিডো, সেই লিবিডো তাদের পায়ুদেশে অবস্থান করে, এবং টয়লেট ট্রেনিংয়ের সময় তারা মল ত্যাগ এবং মল সঞ্চয়ের মাধ্যমে শিশুরা কি করে? আনন্দ লাভ করে। সেই জন্য আমরা একটা জিনিস দেখতে পাই যে একদম বাচ্চাদের ক্ষেত্রে 2 বছর 3 বছরের বাচ্চা, তারা প্রত্যেক দিন টয়লেট যায় না, টয়লেট যেতে চায় না, কারণ তাদের এই সময়ে লিবিডো অ্যানাল স্টেজের মধ্যে থাকে, এবং তারা টয়লেটকে নিজের শরীরের মধ্যে জমিয়ে রাখার মাধ্যমে, এবং অনেক দিন পরে টয়লেট যাওয়ার সময় এইটার মাধ্যমে তারা তাদের লিবিডোর ফিক্সেশন ঘটায়। ঠিক আছে, তারা তৃপ্তি লাভ করে এর মাধ্যমে। দেখো, নিষিদ্ধ আচরণ ত্যাগ করার শিক্ষা দেওয়া হয়ে থাকে। পায়ু পর্যায়ে প্রথম দিকে মল নিঃসরণ করে, এবং পরের দিকে মল ধরে রেখে শিশুরা আনন্দ পায়। প্রথমটিতে সংবন্ধন ঘটলে উচ্ছৃঙ্খল এবং ছন্নছাড়া হয়। এখানে এই জন্য এই যে ফ্রয়েডের যে থিওরি, সেটা টোটালটা আমাদের লিবিডো এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটির উপরে রিলেটেড, এবং সেই জন্য এই থিওরিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মনোবিজ্ঞানী দ্বারা কিন্তু সমালোচিত হয়েছে। ফ্রয়েড কি বলছেন, যে শিশুদেরকে তিনি 2 ভাগে ভাগ করলেন ছোটোবেলাতে, এই যে পায়ু পর্যায়ে। তারা বললেন কিছু কিছু শিশু তারা প্রত্যেক দিন টয়লেট যাচ্ছে, টয়লেট ট্রেনিং তাদের সম্পন্ন হয়েছে, আর কিছু কিছু শিশু তারা প্রত্যেক দিন টয়লেট যাচ্ছে না, তারা 2 দিন 3 দিন পর টয়লেট যাচ্ছে। তো এই যে যারা টয়লেটকে না গিয়ে মল নিজের শরীরের মধ্যে জমিয়ে রাখছে, এবং তারপরে সেই মল ত্যাগ করার মাধ্যমে নিজেদের আত্মসুখ পাচ্ছে, সেই সমস্ত শিশুগুলো বড় হয়ে কেমন হবে? কৃপণ স্বভাবের হবে তিনি বললেন। আর যারা প্রত্যেক দিন টয়লেট যাচ্ছে, সেই সমস্ত শিশুরা কি হবে? উচ্ছৃঙ্খল হবে, বা অনেক বেশি লেভিশ টাইপের হবে, তারা প্রচুর টাকা পয়সা খরচ করবে বড় হয়ে, এরকম। তো এই যে টয়লেট ট্রেনিংয়ের সাথে তিনি কি করলেন, তিনি মানুষের জীবনের উচ্ছৃঙ্খলতা বা ছন্নছাড়া হবে কিনা, নাকি সে কৃপণ হবে, সেই জিনিসগুলোকে দেখো এখানে তিনি কিন্তু নিয়ন্ত্রণ করছেন। তো এই সমস্ত অবান্তর জিনিসগুলোর কারণেই তার এই টোটাল থিওরিটা বিভিন্ন জায়গায় কিন্তু সমালোচিত হয়েছে প্রচুর পরিমাণে। দেখো, তারপরে আসছে লৈঙ্গিক পর্যায় বা ফ্যালিক স্টেজ। ঠিক আছে, এই সময়ে তাদের লিঙ্গের মধ্যে লিবিডোর অবস্থান ঘটে। এই স্তরটি শিশুদের 3 বছর থেকে 5 বছর পর্যন্ত অবস্থান করে। এই সময় শিশুরা জ্ঞানেন্দ্রিয় সম্বন্ধে আগ্রহ বোধ করে, তবে যৌবনাগামের যৌন তৃপ্তির সঙ্গে এই স্তরে তুলনা করা যায় না। এই স্তরে অহমকে ছেড়ে, এই যে অহম কি, ইদম কি, এগুলো আমরা এরপরে জানছি। এই সময়ে মনে রাখবি কি দেখা যায়? অডিপাস কমপ্লেক্স দেখা যায়। অডিপাস কমপ্লেক্স, এখান থেকে এই দুটো প্রশ্নই হয়, অডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স এই স্টেজের মধ্যে দেখা যায়। এই জিনিসটা কি? অডিপাস কমপ্লেক্স বা ইডিপাস কমপ্লেক্স, এটা কি না, ছেলেরা সে এই সময়তে মায়েদের প্রতি আকর্ষিত হয় বেশি। হ্যাঁ, এই জিনিসটাকে ছেলেদের ক্ষেত্রে অডিপাস কমপ্লেক্স বলা হয়, আর মেয়েরা এই বয়সে বাবাদের প্রতি বেশি আসক্ত হয়, এই জিনিসটাকে মেয়েদেরটাকে ইলেকট্রা কমপ্লেক্স বলা হয়। তো এই অডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স দেখা যায় কোন স্তরে?
লৈঙ্গিক স্তরে বা ফ্যালিক স্টেজের মধ্যে তাদের বয়স যখন 3 বছর থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়। হ্যাঁ, দেখো ক্রমে শিশুর শিক্ষা, মা বাবার অনুশাসন, সামাজিক বাধা নিষেধের দ্বারা তাদের এই মনোভাব কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। এরপরে আসে প্রসূতিকাল বা লেটেন্ট পিরিয়ড, এটাকে সুপ্ত দশাও বলা হয় অনেক সময়। হ্যাঁ দেখো, 6 বছর বয়স থেকে, মানে যেটাকে আমরা বাল্যকাল বলে থাকি, যে সময় থেকে তারা স্কুলে যাচ্ছে, মানে ক্লাস 1-এ পড়ছে 6 বছর বয়সে, সেই টাইম থেকে তাদের এই যে প্রসূতিকাল বা লেটেন্ট পিরিয়ড শুরু হচ্ছে। এই সময় কি হচ্ছে না, এই সময়ে শিশুদের যে যৌন বিকাশ সেটা হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে না, সেটা সুপ্ত অবস্থায় হচ্ছে, লুকিয়ে লুকিয়ে হচ্ছে শরীরের অভ্যন্তরে তার যৌন বিকাশ, লিবিডোর পরিতৃপ্তি ঘটছে তার। হ্যাঁ, কিন্তু কৈশোর কাল থেকে এটা বাহ্যিকভাবে ঘটে। দেখো, ফ্রয়েডের মতে এই স্তরে ব্যক্তিসত্তার বিকাশ গুরুত্বপূর্ণ নয়, তার চারপাশের জগৎ সম্বন্ধে সে জ্ঞান লাভ করে, যৌনতা এই সময় অবদমিত থাকে, অর্থাৎ যে লিবিডোর বিকাশ সেটা তার হচ্ছে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায়, সেই বিষয়ে শিশু সক্রিয় থাকে না। হ্যাঁ, এই সময়ে অহমের ব্যাপ্তি ঘটে। নেক্সট দেখো, এখানে এরস আর থ্যানাটসটা তোমাদের আগেও বললাম আমরা প্রথমেই ক্লাস শুরু করার সময়, যে ফ্রয়েডের মতে তিনি মনকে দুটো শক্তিতে ভাগ করলেন, একটা হচ্ছে এরস আর একটা হচ্ছে থ্যানাটস। এরস কি না, ফ্রয়েডের মতে সাধারণ যে জীবনী শক্তি, জৈবিক শক্তি, গুড অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলোকে এরসের অন্তর্গত করা হচ্ছে। সাধারণ জৈবিক শক্তি সৃজনাত্মক, ধ্বংসাত্মক, এই দুই ধরনের হতে পারে। সমস্ত সৃজনাত্মক শক্তি যেগুলোর মাধ্যমে আমরা কোনো কিছুকে সৃষ্টি করি, কোনো ছবি আঁকা, কোনো মূর্তি তৈরি করা, হ্যাঁ, ঘর সাজানো, এই ধরনের শক্তিগুলো আমাদের মনের এরস দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, আর থ্যানাটস কি না, কোনো ফুলদানি ছুঁড়ে ভেঙে ফেললে তুমি রাগের মাথায়, তোমার ফোন আছড়ে ভেঙে দিলে রাগের মাথায়, এই ধরনের জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো আমাদের মনে থ্যানাটসের দ্বারা কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, এইখান থেকে একটা প্রশ্ন আমাদের আসে বারবার, যে আত্মরতি দেখা যায় কোন সময়? আত্মরতি বা নার্সিসিজম আমরা পড়লাম, এটা দেখা যায় শৈশবকালে। শৈশবকালে আত্মরতি দেখা যায় যে সময় শিশুরা নিজেরা নিজেদেরকেই ভালোবাসে একমাত্র, এই সময় তারা আত্মকেন্দ্রিক থাকে, দেখবে মানে তারা তাদের পেট ভরে গেল, ব্যাস তাদের কান্না থেমে গেল, এরকম হয়ে থাকে, মানে নিজেরা নিজেদের ওপরে আসক্ত থাকে। এরপরে আসছে এরোজেনাস জোন, এই সম্পর্কে আমরা জানবো। এরোজেনাস জোন হচ্ছে প্রতিটা মেল এবং ফিমেলের শরীরে যে সমস্ত অংশগুলোতে লিবিডো অবস্থান করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে লিবিডোর অবস্থান থাকে। যেমন শৈশবকালে লিবিডোর অবস্থান মুখে থাকে, সেই সময় ওরাল অ্যাক্টিভিটি করার মাধ্যমে তারা যৌন আকাঙ্ক্ষা পরিপূর্ণ করে। এরপরে বড় হওয়ার সাথে সাথে এই লিবিডো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো যে যে জায়গাতে লিবিডো অবস্থান করে জীবন থেকে মৃত্যু পর্যন্ত, মানে শৈশবকাল থেকে একদম বার্ধক্য অবস্থা পর্যন্ত, সেই সমস্ত শরীরের জায়গাগুলোকে এরোজেনাস জোনের অন্তর্গত বলা হয়। ঠিক আছে, দেখো ফ্রয়েডের মতে শিশুদের শৈশব অবস্থা থেকেই প্রবল এক যৌন অনুভূতি থাকে। এই যৌন অনুভূতি শিশুর বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নানা সময়ে নানা দিকে অগ্রসর হয়। তিনি বলেছেন এই জন্য এটা যৌন হতো, এই যৌন অনুভূতি বা লিবিডো প্রথমে তার মুখের মধ্যে থাকে, তারপরে তার পায়ুদেশ বা অ্যানাল স্টেজের মধ্যে আসে, এবং তারপর লিঙ্গে এসে ফ্যালিক স্টেজে লিঙ্গে এসে আশ্রয় নেয়। লিবিডো দেহের যে সমস্ত অংশগুলোতে আশ্রয় নেয় সেই সব অঙ্গগুলোকে তিনি এরোজেনাস জোন বলেছেন। ঠিক আছে, যেমন ছেলেদের মেয়েদের উভয়ের ক্ষেত্রে এরোজেনাস জোন আমরা লক্ষ্য করে থাকি শরীরের বিভিন্ন অংশে। এরপরে দেখো মানবদেহের মনের শ্রেণী বিভাগ। তো এখানে আমরা প্রথমেই পড়লাম যে ফ্রয়েড তিনি তার থিওরিতে মনকে কয়টা ভাগে ভাগ করেছেন? 3টে ভাগে ভাগ করেছেন। ফ্রয়েড মনকে 3টে ভাগে ভাগ করেছেন। কি কি ছিল? 1 নম্বরে ছিল চেতন মন বা কনসাস মাইন্ড, 2 নম্বরে ছিল কি সাবকনসাস মাইন্ড বা এটাকে প্রিকনসাসও বলা হয়, আর 3 নম্বরে ছিল কি লাস্টে ছিল আনকনসাস মাইন্ড বা অচেতন মন। যেমন ধরো এক্ষুনি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, তুমি হট করে তুমি তোমার নামটা বলে দিলে, ঠিক আছে, এটার জন্য তোমাকে ভাবতে হলো না, এটার জন্য তোমাকে ভাবতে হলো না কিছুক্ষণ। কিন্তু যখন তোমাকে বলা হলো যে ক্লাস 6-এ যখন পড়তে তখন তোমার রোল নাম্বার কত ছিল, তখন তোমাকে সেটাকে একটু ভেবে উত্তর দিতে হলো যে আমার রোল নাম্বার ছিল 2 বা 1 বা 3, এটা তোমাকে ভেবে উত্তর দিতে হলো। আর ধরো বলা হলো যে তুমি যখন ক্লাস 6-এ পড়তে তখন এই যে মে মাসের 22 তারিখ সেদিন কোথায় বেড়াতে গেছিলে, তো সেটাকে তুমি বা হয়তো কি খেয়েছিলে, কি কি খেয়েছিলে সারাদিনে, সেটাকে তুমি ভেবেও কিন্তু কুল কিনারা পাবে না। যখন তুমি 6-এ পড়তে সেই বছরের মে মাসের 22 তারিখে তুমি কি কি খাওয়া দাওয়া করেছিলে সারাদিন, সেটা ভেবেও আমরা বলতে পারবো না। তো যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে ভাবতে হয় না, ঝট করে উত্তরটা চলে আসে, সেগুলো আমাদের চেতন মনের মধ্যে থাকে। যেগুলো আমাদের একটুখানি ভাবতে হয়, ভাবার পরে আমরা উত্তরগুলো দিয়ে থাকি।
আচ্ছা, তো এরপরে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, মাইক অন করে রাখছিলে সেই জন্য অফ করলাম। তো দেখো, এরপরে হচ্ছে যে মনের যে অংশে উত্তরগুলো আমরা একটুখানি ভেবেই আমরা বলতে পারি, ঠিক আছে, একটুখানি ভেবেই আমরা বলতে পারি, আমাদেরকে তৎক্ষণাৎ মনে না পড়লেও কিছুক্ষণ পরে আমাদের মনে পড়ে, সেগুলো আমাদের এই যে সাবকনসাস বা প্রিকনসাস মাইন্ডের অন্তর্ভুক্ত। আর যে প্রশ্নের উত্তর আমরা ভেবেও বলতে পারি না, মানে একদমই ভুলে গেছি, কোনো মতেই মনে পড়ছে না আমাদের, সেটা আনকনসাসের মধ্যে রয়েছে। এবার মূল কথা কি, দেখো, যে কোনো জিনিস তুমি ধরো আজকে ফ্রয়েডের তত্ত্বটা পড়লে, এটা তোমার আজকে সারাদিন, কালকে, এখন 2-3 দিন তোমার এটা কনসাস মাইন্ডের মধ্যে থাকবে, ঠিক আছে, তোমার চেতন মনের মধ্যে থাকবে। তুমি কিন্তু খুব সহজে এই প্রশ্নগুলো বুঝতে পারবে, সব কিছু পারবে যতদিন চেতন মনে আছে। এরপর তুমি ধরো রিভিশন করলে না, আস্তে আস্তে এটা চেতন মন থেকে নেমে যাবে কোথায়, প্রাক চেতন মনে। তখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ফ্রয়েড তার তত্ত্বে কয়টা স্তরের কথা বলেছেন, তখন আর তোমার মনে হয়তো পড়বে না, অনেকক্ষণ পরে ভেবে তুমি বলবে হ্যাঁ, ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, লেটেন্ট স্টেজ, 4টে স্টেজের কথা বলেছেন। ও একটু ভাবতে হলো, ভাবার পর বললে, তারপরেও ধরো তুমি রিভিশন করলে না, তখন আস্তে আস্তে প্রাকচেতন থেকে সেই থিওরি মানে জ্ঞানটা চলে যাবে কোথায়, অচেতন স্তরে। অর্থাৎ 2 বছর তুমি পড়াশুনো করলে না, আর রিভিশনই করলে না এই আজকের ক্লাসের পর, তখন যখন তোমাকে জিজ্ঞেস করা হবে, তখন ফ্রয়েড যে কে কোথা থেকে প্রশ্ন করেছে সেটাই তোমার মনে পড়বে না আর। তো এই জিনিসটা হচ্ছে আমাদের যে কোনো জিনিস, শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যে আমরা যখন কোনো জ্ঞান অর্জন করি রিসেন্ট, সেইটা থাকে আমাদের চেতন মনের মধ্যে, কনসাস মাইন্ডের মধ্যে। তোমাকে টক করে জিজ্ঞেস করলে তুমি ঝট করে বলতে পারবে, ঠিক আছে। ভেবে দেখো, যখন তোমার ক্লাস 3তে যখন তুমি পড়তে, তখন তোমার ধরো রোল নাম্বার ছিল 3, তখন তোমার যখনই স্কুলের ক্লাস টিচার এসে রোল নাম্বার 3 বলতো, তুমি প্রেজেন্ট স্যার বা প্রেজেন্ট ম্যাম বলতে, তাই তো। এরপরে এখন তুমি, বা হয়তো আরও 10 বছর পরে তোমাকে যখন হঠাৎ করে কেউ জিজ্ঞেস করবে ক্লাস 3তে কত রোল ছিল তোমার, রোল নাম্বার, খুব একটা কি আমাদের মনে পড়বে? মনে পড়বে না। কারণ ক্লাস 3তে আমরা যখন পড়তাম, প্রত্যেক দিন স্কুল গিয়ে আমাদেরকে প্রেজেন্ট দিতে হতো, সেই জন্য আমাদের রোল নম্বর কিন্তু মনে ছিল, তাই তো। কিন্তু আস্তে আস্তে যখন আমাদের এটার প্রয়োজন পড়েনি, আমরা আর সেটাকে পুনরায় মনের মধ্যে রিভিশন করিনি বা মনে করিনি, সেই জন্য এটা আস্তে আস্তে চেতন মন থেকে তলার দিকে তলিয়ে গেছে। ঠিক একটা গ্লাসের মধ্যে দেখবে কিছু শুকনো ধুলোবালি ফেলে দেবে, দেখবে কিছুটা পরিমাণ ধুলোবালি জলের উপরে ভাসতে থাকে, এরপর আস্তে আস্তে সেই গ্লাসের জলটাকে না নাড়ালে সব কিছু নিচের মধ্যে থিতিয়ে পড়ে। ঠিক আমাদের জ্ঞানের ক্ষেত্রেও তাই, যে কোনো জিনিস যখন তুমি শিখছো, প্রথমে সেটা চেতন মনে থাকছে, তখন তুমি তোমার খুব ভালো লাগছে, তুমি উত্তর দিয়ে দিতে পারছো। এরপর সেটাকে যখন আর তুমি রিভিশন করছো না, বা এর পরবর্তীতে আর খাতাটা খুলেই দেখছো না, তখন আস্তে আস্তে এটা ওই থিতিয়ে পড়ছে, জলের মধ্যে বালি থিতিয়ে পড়ার মতো। আস্তে আস্তে অবচেতন মন অচেতন মনে চলে যাচ্ছে, অচেতন মনে যখনই চলে গেল, সেটাকে আর তুমি মনে করতেই পারছো না, আবার তোমাকে সেই খাতা খুলে ফ্রয়েডের তত্ত্ব পড়তে হবে পুনরায়, তবে আবার সেটা চেতন মনে উঠে আসবে। ঠিক আছে, দেখো মনের 3টে, এবার এই যে মন, এই মনের 3টে শক্তির কথা তিনি বললেন, কি কি, ঈদ, ইগো আর সুপার ইগো। তো এদের বাংলা কি মনে রাখবে, ঈদকে বলা হয় ইদম, ইগোকে বলা হয় অহম, আর সুপার ইগোকে বলা হয় অধিসত্তা। ঠিক আছে, বাংলাতে। তো মনের কয়টা শক্তি? 3টে শক্তি, ইদম, অহম আর অধিসত্তা, ঈদ, ইগো, সুপার ইগো। এই জিনিসটা কি? এই জিনিসটা একটা ইন্টারেস্টিং ভাবে আমরা একটু বুঝি, চলো। ধরো এই যে ঈদ, এ সব সময়তে কি, একে তুলনা করেছে ফ্রয়েড ডেভিলের সাথে, ঠিক আছে, শয়তানের সাথে। ঈদ হচ্ছে সবসময় শয়তান, আর ইগো আর সুপার ইগো এরা দুজন হচ্ছে সাধু ব্যক্তি, এরা হচ্ছে ভালো সাধু ব্যক্তি, ঠিক আছে, এদের সাথে তুলনা করা হয়েছে। ঠিক কীরকমভাবে হয় যে ঈদ হচ্ছে একটা শিশু যখন জন্মাচ্ছে, সে মনের এই 3টে শক্তিকে নিয়েই কিন্তু জন্মাচ্ছে না, ভালো করে শুনবে কথাগুলো। একটা শিশু যখন জন্মাচ্ছে, সে ঈদ, ইগো এবং সুপার ইগো নিয়ে জন্মায় না, সে কেবলমাত্র ঈদকে নিয়ে জন্মায়, অর্থাৎ শয়তান হয়ে জন্মাচ্ছে শিশুর মন। ফ্রয়েড তাই বলছেন, ঠিক আছে, এটার কোনো প্রুফ নেই, ফ্রয়েড তার থিওরিতে বলছেন যে শিশু যখন জন্মাচ্ছে তার মনটা শয়তানের মন হয়ে থাকে। সেই জন্য একটা বাচ্চা ছেলে, সে তাকে একটা চকলেট দিলে সে সেই চকলেটটা কিন্তু কাউকে ভাগ দিতে চায় না, সে নিজে কেবলমাত্র খেতে চায়, ঠিক আছে, সে আত্মকেন্দ্রিক থাকে, অর্থাৎ কেবল নিজের সুখগুলোকেই সে বোঝে, অন্য কারোর যে খেতে পেলো না পেলো সেসব সে বোঝে না। এইটা ফ্রয়েড বলছেন। এরপরে আস্তে আস্তে যখন বড় হচ্ছে, সমাজের সাথে সাথে ওই মনের মধ্যে যে একটা ডেভিল কাজ করছে, শয়তান শক্তি কাজ করছে ঈদ, সেটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে সে বুঝতে শিখছে, ইগো হচ্ছে, সুপার ইগো তার তৈরি হচ্ছে। এরা কি করছে? এরা আস্তে আস্তে শিশুর ওই মনটিকে ভালো শক্তির দ্বারা পরিচালিত করছে। তো এই ঈদ, ইগো, সুপার ইগো কি, চলো এবার আস্তে আস্তে এগুলোকে আমরা দেখি।
দেখো, ঈদ আমাদের আদিম কামনা বাসনা ও প্রভৃতিগুলোকে অচেতন স্তরে সক্রিয় অবস্থায় রয়েছে। আদিম কামনা বাসনা মানে কি, যে দেখবে আমাদের মনের এরকম অনেক ইচ্ছা থাকে, কিন্তু সেগুলো সমাজের বিভিন্ন কারণে আমরা সেগুলোকে প্রকাশ করতে পারি না। ঠিক আছে? যেমন ধরো তোমার কোনো একটা বন্ধুর সাইকেল খুব পছন্দ হলো, তোমার ইচ্ছা হচ্ছে দুপুরবেলায় কেউ নেই, সাইকেলটাকে আমি নিয়ে নিই। একদম ছোটোবেলার কথা বলছি আমরা। বা হয়তো কোনো একটা স্কুলে কোনো একটা পেন্সিল বা পেন হয়তো পছন্দ হয়ে গেল কারোর, তার খুব ইচ্ছা যে কেউ নেই, আমি এই পেনটা বা পেন্সিলটা নিয়ে নিই। হ্যাঁ, এটাকে চুরি করা বলে সে জানে, কিন্তু সে নিতে পারছে না। তার কারণ কি, সে জানে যে টিচার যদি দেখে তাকে মারবে, বকবে, সেই জন্য সে এটা করতে পারছে না। ঠিক এরকম বড়বেলাতেও আমাদের মনে এরকম বিভিন্ন আশা আকাঙ্ক্ষা থাকে, যেগুলো আমরা করতে চাই, কিন্তু কে কি ভাববে, সমাজে আমাদের কে কি বলবে, এই ভেবে আমরা সেই কাজগুলো করতে চাই না, পারি না। তো এই যে আমাদের যে মানসিক কামনাগুলো যেগুলো পরিতৃপ্ত হতে পারছে না, সেগুলো আমাদের মনের এই ঈদের মধ্যে জমা থাকে। ঈদ হচ্ছে এক নম্বরের স্বার্থপর শক্তি। সে অন্য কিচ্ছুকে জানে না, সে সমাজে তোমাকে কে কি বললো কিচ্ছু জানে না। সে বলবে সবসময়, হ্যাঁ সাইকেলটাকে চুরি করে নাও। কে কি বললো, বন্ধুর কষ্ট হলো, সেসব কিচ্ছু সে ধার ধারে না, কেবলমাত্র নিজের সুখটাকে দেখে। ঠিক আছে? ইদম হচ্ছে ঈদের প্রবৃত্তি, হচ্ছে ঈদের ক্যারেক্টার হচ্ছে এরকম। ঠিক আছে? দেখো, ইদম নিয়ে শিশুরা জন্মাচ্ছে, যে কারণে ঈদকে মনের আদিম শক্তি বলা হয়। মনে রাখবে, মনের আদিম শক্তি বলা হয়। আদিম মানে মনের তিনটে শক্তি, ঈদ, ইগো, সুপার ইগো। তার মধ্যে ঈদ নিয়ে জন্মায় শিশুরা, ঈদ প্রথম থেকে থাকে। ঈদ থেকে ইগো, ইগো থেকে সুপার ইগো তৈরি হয়। আচ্ছা দেখো, আমাদের এই যে যে সমস্ত আমাদের প্রবৃত্তিগুলো অচেতন স্তরে সক্রিয় অবস্থায় বর্তমান, এগুলোকেই আমরা ক্রমাগত ব্যক্তির আচরণের মধ্যে দিয়ে পরিতৃপ্ত হওয়ার চেষ্টা করে। অচেতনের এই আদিম প্রবৃত্তিগুলোকে ফ্রয়েড ইদম নাম দিয়েছেন। ফ্রয়েড কি নাম দিয়েছেন এটার? ইদম নাম দিয়েছেন। ইদম হলো জৈবিক শক্তির উৎস। ইদম সম্পূর্ণ সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত হয়। মনে রাখবে, ইদম সবসময় চায় যে কিভাবে সে শারীরিক, মানসিক, সামাজিক সব দিক থেকে সুখ পাবে। অন্য কে কি পেলো না পেলো সেটাকে চায় না। ধরো খুব বন্যা হয়েছে, হ্যাঁ ধরো খুব বন্যা হয়েছে, বন্যা হলে দেখবে হেলিকপ্টার থেকে খাবার এই সমস্ত কিছু ফেলে দেয় সরকার। তো ধরো একটা জায়গায় খুব বন্যা হয়েছে, সেখানে 40-50 জন লোক আটকে আছে, সেখানে এক বান্ডিল খাবার ফেলা হলো। তো সেই ঈদ কি বলবে তখন? ঈদ বলবে সব কিছুকে কেড়ে নিয়ে আমি খেয়ে নেবো সবটা, এরকম সে বলবে। আর ইগো বলবে কি, যে না সবাই মিলে ভাগ করে খাবো। ইগো এবং সুপার ইগো এটা বলবে। বোঝা গেল? তো ঈদের ক্যারেক্টারিস্টিকটা এরকম, যে কেবলমাত্র আমি সুখ পেলেই হবে, আমি বেঁচে থাকলেই হবে, অন্য কারোর প্রতি ভাবার কোনো রকম দরকার আমার নেই। এটা হচ্ছে ঈদ। আমাদের মনের এই যে ক্ষমতাটা, সেটা ঈদ। এবার যাদের মনে ঈদের সক্ষমতা বেশি হবে, তারা হবে স্বার্থপর ব্যক্তি, তারা ওরকম হবে বাস্তব জীবনে। আর যাদের যাদের ঈদটা কন্ট্রোলে থাকবে, তারা ভালো মানুষ বা সাধু ব্যক্তি হবে, তারা খাবারটা ভাগ করে খাবে। আর ঈদ যাদের মনে ঈদ ঈদ বেশি কাজ করবে, সক্রিয় বেশি থাকবে, তারা ওরকম স্বার্থপর হবে, খাবার পেলে কাউকে না দিয়ে সেই খেয়ে নেবে। ঠিক আছে? মূলত পশুদের মধ্যে, পশু জন্তু এদের মধ্যে, এদের মনে ঈদের ক্ষমতা বেশি থাকে সব সময়, সেই জন্য এরা স্বার্থপর হয়। একটা বাঘে যদি কোনো একটা হরিণ পায়, সে গুহাতে নিয়ে এসে বাকি বাঘদের সাথে ভাগ করে খায় না, সে নিজেই খেয়ে নেয়। ঠিক আছে? দেখো, ব্যক্তির আচরণের মধ্যে দিয়ে ঈদ তার পরিতৃপ্তি লাভ করার চেষ্টা করে। ইদম কি, প্রকৃতির আদিম এবং বন্য যত খারাপ চিন্তা ভাবনা, অসামাজিক কাজ, সব কিছু এই ইদমের জন্য মানুষের মনে কিন্তু আসে। চেতন মনের অসামাজিক ইচ্ছা প্রবৃত্তিগুলো আশ্রয় নেয় এই ঈদের মধ্যে। সে সামাজিক শিক্ষা বা রীতিনীতির ধার ধারে না, অর্থাৎ এই কাজটা যে বাজে কাজ, এই কাজটা করলে সমাজে কে কি বলবে, সেই সব কিচ্ছু সে ভাবে না। সে বারবার মনকে উস্কে দেয় এই কাজটা করার জন্য। এরপর আসছে ইগো। এবার ঈদ যে কোনো কাজ একা করতে পারে না। ঈদ তখনই সেই কাজটা করতে পারবে যখন ইগো পারমিশন দেবে। ঠিক আছে? যখন ইগো পারমিশন দেবে, তখনই ঈদ সেই কাজটা করতে পারবে। এবার ঈদের যে কোনো কাজ করার জন্য তাহলে কার পারমিশন দরকার? এক মিনিট। হ্যাঁ, ঈদের যে কোনো কাজ করার জন্য ইগোর পারমিশন দরকার। এবার ইগো, সে হচ্ছে বাস্তব বুদ্ধিসম্মত একজন মানুষ। সে সব কিছুতে পারমিশন দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবে যে এই কাজটা ঈদ বলছে কি। ঈদ বলছে ওর সাইকেলটা চুরি করে নেওয়ার জন্য। এবার সেটার জন্য ইগোর কাছে পারমিশন চাইবে, যে তুমি পারমিশন দাও, আমি মনকে বলি ওর সাইকেলটাকে চুরি করে নিতে। এবার ইগো সেই কাজটাকে ভেবে দেখবে, যে প্রসেসিং করবে, যে সাইকেলটাকে যদি চুরি করে নেওয়া হয়, তাহলে সমাজে কেউ বলবে কি না
যে ওই ছেলেটি খারাপ, মানে যে চুরি করছে, ধরো আমি চুরি করে নিচ্ছি, তাহলে আমার ইগো ভাববে যে আমি যদি ঈদকে বলি সাইকেলটা চুরি করে নাও, এবং চঞ্চল ঘোষ সে যদি সাইকেলটা চুরি করে নেয়, তাহলে সমাজের লোকজন বলবে কিনা যে চঞ্চল একটি বাজে লোক বা খারাপ লোক, সে একটি চোর, এরকম খারাপ কথাটাকে শুনতে হবে কিনা। যদি দেখে যে হ্যাঁ শুনতে হবে, তাহলে ইগো কখনোই ঈদকে পারমিশন দেবে না। আর এমন কিছু কিছু কাজ যেগুলোতে ইগো মনে করে যে এই কাজে আমি যদি ঈদকে পারমিশন দিই তাহলে সামাজিকভাবে এই মানুষটির কোনো ক্ষতি হবে না, কেউ খারাপ বলবে না, তাহলে সেই কয়েকটা কাজে ঈদকে পারমিশন দেয়। ঠিক আছে, কিন্তু ইগোর পারমিশন ছাড়া ঈদ কোনো রকম কাজ করতে পারে না। দেখো, জন্মের সময় শিশুর ব্যক্তিত্বের সম্পূর্ণরূপে ইদম দ্বারা আচ্ছন্ন থাকে, অর্থাৎ জন্মের সময় শিশুকে পুরোপুরি কন্ট্রোল করে কে? ইদম, ঈদ কন্ট্রোল করে পুরোপুরি। শিশু যতই বড় হতে থাকে ততই তার অহম অর্থাৎ এই যে ইগো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সক্রিয় হয়, এই জন্য বুঝতে শেখে বড় হওয়ার সাথে সাথে। ছোট্টবেলায় শিশুরা যাকে চকলেট দিলে সে তোমাকে একটুও ভাগ দিত না, বড় হলে তাকে চাইলেই কিন্তু সে একটু ভেঙে দেয়, একটু বড় হলে, তার কারণ সেই টাইমে তার ইগো কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে গেছে। অহমের কিছুটা অংশ অচেতন থাকে, চেতন অংশটি বাস্তবের সঙ্গে সংযোগ রেখে চলে। এই যে বললাম, ইগো সবসময় বাস্তবটা বুঝে চলে, সে সেই সব কাজেই পারমিশন দেবে যেটা বাস্তবের সঙ্গে বাস্তবসম্মত যে কাজগুলো, হ্যাঁ, ইদমের সঙ্গে যোগাযোগ রেখে চলে। অহম পরিচালিত হয় বাস্তবতার নীতি দ্বারা। আগে যেটা দেখলাম ইদম, সেই ইদম পরিচালিত হচ্ছিল সুখভোগের নীতি দ্বারা। সে সামাজিক কোনো বাধা নিষেধ কিচ্ছু মানে না, সে কেবল নিজের আত্মসুখকে উপলব্ধি করতে চায়। কিন্তু ইগো সে বাস্তবতার নীতি দ্বারা পরিচালিত হয়, ঈদকে সেই সব কাজেই পারমিশন দেবে যেটাই পারমিশন দিলে তাকে কোনো রকম কটু কথা শুনতে হবে না, সেরকম কাজেই সে পারমিশন দেবে একমাত্র। ওকে, এটা গেল ইগো। দেখো, ইগো সবসময় ঈদ এবং সুপার ইগো এর মধ্যে সাম্যতা নিয়ে আসে। আসল ঝামেলাটা হয় ঈদের মধ্যে, সুপার ইগোর মধ্যে। সুপার ইগো খুব ভালোভাবে জানে যে ঈদ হচ্ছে একটা পাকা শয়তান, আর ঈদ খুব ভালোভাবে জানে যে সুপার ইগো হচ্ছে সব থেকে সাধু। এবার একটা ভালো আর খারাপের মধ্যে যেমন কখনো বন্ধুত্ব হতে পারে না, ঠিক যেমন ভারত আর পাকিস্তানের অবস্থা, ঠিক সেরকম এই ঈদ আর সুপার ইগোর মধ্যে সবসময় এদের ঝামেলা লেগে থাকে। ঈদ যে কাজটার জন্য পারমিশন চাই, সুপার ইগো সবসময় ইগোকে বলে যে না, ওটা ওই কাজে পারমিশন দিও না। আর ইগো এদের মধ্যে কি করে, ইগো এদের মধ্যে একটা মিউচুয়াল আলোচনার মধ্যে থাকে। ঠিক যেমন ধরো যে এ আর বি, এরা দুজন একটা রিলেশনশিপে আছে, ভালো করে বোঝো, একটা রিলেশনশিপে আছে। এখানে সি হচ্ছে থার্ড পারসন। এবার এই তৃতীয় ব্যক্তির আগমন যখন হলো, যে দেখা যাচ্ছে কি যে এ আর বি এরা দুজন রিলেশনশিপে আছে, এ ধরো জিএফ, এ হচ্ছে বিএফ, আর এ হচ্ছে থার্ড পারসন, সি হচ্ছে থার্ড পারসন। এবার সি এসএমএস করছে একে, কি বলছে না গুড মর্নিং পাঠাচ্ছে। ঠিক আছে, ভালো করে বুঝবে, বাস্তব উদাহরণ দিয়ে গুড মর্নিং পাঠাচ্ছে। প্রত্যুত্তরে এবার মেসেজটা অ্যাকচুয়ালি তো কোনো খারাপ নয়, এই সি এর ইন্টেনশন খারাপ যে বি কে হটিয়ে দিয়ে এই সি হবে এ এর বিএফ, এটা হচ্ছে তার ইন্টেনশন। কিন্তু এ সে কি, সে ভোলা ভালা একজন নারী, সে দেখছে গুড মর্নিং সুপ্রভাত জানিয়েছে, খারাপ কিছু নয়। সে প্রত্যুত্তরে পুনরায় সিকে গুড মর্নিং মেসেজ করেছেন। ঠিক আছে, এরপরে এ বলছে বিকে যে জানো আজকে সি আমাকে গুড মর্নিং পাঠিয়েছে, আমিও ওকে পাঠালাম। এবার এই যে বি, সে রেগে গেছে, সে কি বলছে, এই বি কিন্তু ভালো করে জানে এই যে সি এর ইন্টেনশন কি, বা সি যে খারাপ সেটা বি ভালোভাবে জানে, কিন্তু এ এখনও সেটাকে বোঝেনি। বি ওই জন্য কী বলছে যে তুমি কেন গুড মর্নিং এর রিপ্লাই করলে কেন, ঠিক আছে, এই জিনিসটা বলছে। এ কি বলছে তখন, এ বলছে যে ও তো খারাপ কিছু এসএমএস করেনি, ও তো গুড মর্নিং এসএমএস করেছে, সেই জন্য আমিও গুড মর্নিং এসএমএস করেছি, এতে অসুবিধা কি। বি তখন একে এর সাথে এই জন্য ঝামেলা করছে। ঠিক এই জিনিসটাই আমাদের মনের মধ্যে হয়। দেখো, এ দেখছে যে কোন মেসেজটা রিপ্লাই দিলে কোনো খারাপ কিছু নয়, গুড মর্নিং, সেই জন্য সে রিপ্লাই দিয়েছে। ঠিক সেরকম হয়, ইগো দেখে যে ঈদ যে কাজটা করব বলছে সেই কাজটা করতে দিলে সমাজে কেউ খারাপ বলবে না, সেই জন্য সেই কাজটা সে ঈদকে করতে দিচ্ছে। আর সুপার ইগোর সাথে তখন ঝামেলা করছে যে তুমি কেন পারমিট দিলে তাকে কাজটা করার, কেন পারমিশন দিলে। ঠিক আছে, ঠিক এই জিনিসটাই আমাদের মনের মধ্যে, এই জিনিসটাই কিন্তু ঘটতে থাকে সব সময়ের জন্য। বি সে সব সময়তে সি এর বিরোধী, সুপার ইগো সবসময় ঈদের বিরোধী, আর ইগো এদের দুজনের মধ্যে ঝামেলার মধ্যেখানে রয়েছে। অর্থাৎ এই যে ইগো, সে সবসময় মিউচুয়াল করছে, এদের ঝামেলাকে সামলে রাখছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম বাস্তব উদাহরণ দিয়ে দেখলে এরকমভাবে বোঝা যায়। আচ্ছা, সুপার ইগো, দেখো শিশুর অহমের বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে তার কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে অধিসত্তা গঠিত হয়। আমাদের মনের মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে অধিসত্তা, সে সব থেকে বাস্তবতা নীতি, সব থেকে যে সঠিক কাজ সেগুলো সবসময় সুপার ইগো করে থাকে। মাঝে মাঝে ইগো সে ভুল ডিসিশন নিয়ে ফেলে, তখন সুপার ইগোকে অপমান করে।
মানে কন্ট্রোল করে আর কি, বাস্তব জীবনে দেখলে অপমান করার মতো ব্যাপার। হ্যাঁ দেখো, এখানে শিশুর ব্যক্তিত্বে যে অংশ নীতিবোধের দ্বারা পরিচালিত হয় অবাঞ্ছিত কাজের জন্য অহংকে তিরস্কার করে, তাকে ফ্রয়েড অধিসত্তা নাম দিয়েছেন। আমাদের বিবেকের কেন্দ্রস্থলে আছে অধিসত্তা, এটি হলো মনুষ্যত্বের চরম উন্নতির মূল ভিত্তি। ঠিক আছে, শিশুর সৎ জীবনযাপন, শিক্ষা, সামাজিক বিধিনিষেধ, এই সমস্ত কিছু আমাদের অধিসত্তার মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ করছে। মানে মেন কথা, অধিসত্তা যেটা, সেই অধিসত্তা আমাদের সবাইকে কন্ট্রোল করবে। ঠিক আছে, অধিসত্তা আমাদের সবাইকে কন্ট্রোল করবে। এক মিনিট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ফ্রয়েডের মতে সে ঈদকে ডেভিল বা দানবের সাথে তুলনা করেছে, আর সুপার ইগোকে সেন্ট বা সাধুর সাথে তুলনা করেছে। ইগো এর মূল কাজ হচ্ছে এই দুজনের মধ্যে ঝামেলা না করানো, ভারসাম্য বজায় রাখা। অহম এবং অধিসত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা হচ্ছে ইগো এর মূল কাজ। তো এই ছিল ঈদ, ইগো, সুপার ইগো। ঠিক আছে, এবার দেখো আমরা যদি একটা গল্পের মাধ্যমে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো যে ধরো কোনো একটা বাড়ির উঠোনে বসে বলা হচ্ছে কেন, কারণ সবাই এখানে রয়েছে। ঠিক আছে, কোনো একটা বাড়ির উঠোনে বসে দুজন ভাত খাচ্ছে, একটা মা তার দুটো সন্তানকে ভাত খেতে দিয়েছে। এবার এই সন্তানদের মধ্যে দেখো একজন হচ্ছে, ভালো করে গল্পটা শোনো, একজন হচ্ছে তার নিজের সন্তান আর একজন হচ্ছে সৎ সন্তান। ঠিক আছে, এবার স্বাভাবিকভাবেই নিজের সন্তানের ওপর একটু ভালোবাসা বেশি থাকবেই, এটা একদম 100% মানুষ হিসাবে ঠিক কথা। একটু না একটু সফট কর্নার থাকবে, তো সেই মায়েরও সেটা কিন্তু রয়েছে। ঠিক আছে, যতই হোক সে নিজের মা তার। এবার যেহেতু উঠোনে ফাঁকা জায়গায় বসে তার দুটো ছেলে একসাথে খাচ্ছে, নিজের সন্তান এবং সৎ সন্তান দুজনে খাচ্ছে। এবার একটা মাছ আছে, মাছের ধরো মাথাটা দুজনেই খেতে চাইছে, দুজনেই ধরো মাছের মাথা খেতে বেশি ভালোবাসে। হ্যাঁ, এবার একটা মাছের তো আর দুটো মাথা থাকবে না, একটাই মাথা আছে। এবার সেই মা কি করছে, সেই মা তখন তার মায়ের মনের যে ঈদ, সেই ঈদ সবসময় বলছে যে তোমার নিজের সন্তান যে তুমি তাকে মাছের মাথা দাও। ঠিক আছে, সেটা সবসময় ঈদ বলছে, কারণ ঈদ মানে লোকজন দেখে যে বলবে যে দেখো ওর সৎ সন্তান বলে ওকে দিল না, নিজের সন্তানকে মাছের মাথা দিল, মানে পাঁচজন তো খাওয়াটা দেখছে, তো এটা বলবে। এই ধারণা ঈদের মধ্যে কিন্তু নেই। তো ঈদ বারবার ইগোর কাছে পারমিশন চাইছে মনকে বলার জন্য যে নিজের সন্তানকে মাছের মাথাটা দাও আর সৎ সন্তানকে মাছের লেজের অংশটা দাও, এটা বারবার ঈদ বলছে। ঠিক আছে, কিন্তু আমরা জানি ইগোর কোনো পারমিশন ছাড়া ঈদ কোনো কিছু করতে পারে না, সে শুধু বলতেই পারবে। এবার ইগো সে বাস্তব বুদ্ধি সম্পন্ন, সে এবার ভেবে দেখলো কি যে এখানে পাড়া প্রতিবেশীরা খাওয়া দেখছে, এবার এখানে আমি যদি মাছের মাথাটাকে নিজের সন্তানকে দেওয়ার জন্য বলি তাহলে পাড়া প্রতিবেশীদের কথা বলবে, তখন ওরা বলবে যে দেখো নিজের সন্তান বলে তাকে মাথা দিল, আর ওই সন্তানটা সৎ সন্তান, ও মাথা খেতে চাইছিল বলে ওকে দিল না। তো এই যে কথাটা শুনতে হবে, যাতে এটা না শুনতে হয় সেই জন্য ইগো সম্পূর্ণ উল্টো কাজ করলো। সে মনকে বলল নিজের সন্তানকে মাছের লেজার অংশটা দাও আর নিজের সৎ সন্তান যেটা তাকে মাছের মাথার অংশটা দাও, যাতে প্রতিবেশী যারা দেখছে তারা কোনো কথা না বলতে পারে। ঠিক আছে, তোমাকে পক্ষপাতিত্ব দোষে দুষ্ট না করতে পারে। সেই জন্য ইগো তখন এই কাজটা করালো, এবং সেই মাও তার মনের কথা শুনলো এবং নিজের সন্তানকে লেজের অংশটা দিল আর সৎ সন্তানকে মাছের মাথার অংশ দিল। কিন্তু ওই যে বললাম, যতই হোক সেই মা, এবং তার মনে কোথাও না কোথাও এখনও কিন্তু কষ্ট হচ্ছে যে আহা আমি আমার নিজের সন্তানকে মাছের মাথাটা দিতে পারলাম না, এই জিনিসটা। তো এই যে কষ্টটা হচ্ছে এটা ঈদের আফসোস, তার মনে ঈদ বসে বসে কাঁদছে যে তুমি কেন নিজের সন্তানকে মাথাটা দিলে না। তো এই জন্য সে কি করবে, তার মায়ের মনকে সবসময় ডিস্টার্বে রাখবে, যে আফসোস হবে এবার পরবর্তীতে যে কেন আমি নিজের সন্তানকে মাছের মাথাটা দিলাম না, এরকমভাবে আফসোস হবে। এরপরে আসছে সুপার ইগো। এই যে সুপার ইগো সে কী করছে, সুপার ইগো তখন এদের মধ্যে একটা এই যে আফসোসের ঘটনাটা এটা সমাপ্তি ঘটানোর জন্য সে হয়তো তাকে বোঝাবে, তার মনে উদয় হবে যে ঠিক আছে পরে কোনো একটা দিন আবার একটা ভালো মাথা এনে নিজের সন্তানকেও খাওয়াবো। তো এরকম একটা চিন্তা ভাবনার মাধ্যমে তার মানসিক দ্বন্দ্ব সেটা সমাপ্তি ঘটলো। তো এইভাবে আমাদের মনে প্রতিটা কাজ ঈদ ইগো এবং সুপার ইগো দ্বারা কিন্তু কন্ট্রোল হচ্ছে। ঈদ সব সময় চাইছে যে বাস্তব জীবনে যেটা ঠিক
সেইটাই করো। কে কি ভাবলো, কে কি বললো, তাতে তার কিচ্ছু যায় আসে না। ইগো সবসময় বাস্তব বুদ্ধি সম্পন্ন, সে সবসময় চাইছে কি যে না, যেটা সমাজ যেটাকে ঠিক বলবে সেই কাজটাই করা উচিত। আর সুপার ইগো সেও ওই ইগোর মতোই একই ধারণার অবলম্বনী। ঠিক আছে, এতদূর পর্যন্ত বোঝা গেল? কারো কোনো সমস্যা আছে কিনা বলো? ফ্রয়েডের টোটাল থিওরিটা লিবিডো এবং ইড ইগো সুপার ইগো নিয়ে। অনামিকা, তানজিলা, সোমা, ঐশ্বর্য, অরিন্দম, কোনো সমস্যা আছে কারোর? বলবে, কমেন্ট করবে ইড ইগো সুপার ইগো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আশা করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাকিরা তানজিলা, সোমা, ঐশ্বর্য, অরিন্দম। পিডিএফগুলো কি করে পাবো? পিডিএফ দুইভাবে পেতে পারো, দাঁড়াও আমি বলছি। আমাকে এসএমএস করতে পারো, আমি পাঠিয়ে দেবো, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন যেহেতু অ্যাপটা নেই তোমাদের, ঠিক আছে, আমি কমেন্টে নাম্বারটা দিলাম। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, যে যে পিডিএফটা নাই প্রত্যেকে চাইতে পারো, হ্যাঁ আমি দিয়ে দেবো। অথবা তোমাদের যে স্যার রয়েছেন, ঠিক আছে, স্যারকে এসএমএস করে চাইতে পারো। আমার সাবজেক্টে যে কোনো পিডিএফ, সিডিপি বা আপারের যে জিওগ্রাফি, সেই পিডিএফগুলো না পেলে আমাকে এসএমএস করবে এই নাম্বারে, আমি দিয়ে দেবো। আর বাদ বাকি সম্ভবত তোমাদের কোনো একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে হয়তো স্যার দিয়ে থাকেন তোমাদের। হ্যাঁ, তুমি যদি যুক্ত না থাকো তাহলে স্যারকে বলবে অ্যাড করে নেবে। এক্সাম কবে নাগাদ হতে পারে? এক্সাম হবার সম্ভাবনা পুরোপুরি ডিপেন্ড করছে ওবিসি কেসের ওপরে। হ্যাঁ, জুলাই মাসে ওবিসি আছে, ওবিসি যদি মিটে যায় তোমাদের, তাহলে এই বছরই এক্সাম হবে। ঠিক আছে, আশা করি মিটে যাবে। না মিটে আর উপায় নেই, কারণ ওবিসি না মিললে কলেজে ভর্তি হচ্ছে না। ঠিক আছে অরিন্দম, আর আপার প্রাইমারিরও প্রস্তুতি নিতে থাকো, আপারেরও এক্সাম খুব দ্রুত হবে। হ্যাঁ, ঠিক আছে। তো চলো আজকে শেষ করলাম ক্লাসটা এখানে, নেক্সট দিন আমরা ব্রুনার নিয়ে পড়বো। চলো শেষ করছি ক্লাসটা। আর সম্ভবত তোমাদের কোনো একটা অ্যাপ্লিকেশন দেখবে, স্যার বলবেন অ্যাপ্লিকেশন আসছে খুব তাড়াতাড়ি। এই গুগল মিটে আপাতত এই কয়েকটা দিন, 15 দিন আর ক্লাস করতে হবে, 15 দিন পর তোমাদের অ্যাপ আসবে আবার। আচ্ছা চলো শেষ করলাম এখানে, গুড নাইট সবাইকে।